ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয় স্মিতাতে হেঁচি প্রায় বোনাস পর্ব। পুরো বাড়িতে এত চিৎকার চেঁচামেচিতে মাথা ভো ভো করছে প্রিয়তার। অনেকক্ষণ যাবৎ একইভাবে বসে থেকে সবাইকে মেহেদি পরিয়ে দিতে দিতে ঘাড় খোমো টনটন করছে। সে একটু শান্ত নীরব পরিবেশ চায়, যেহেতু এখানে মনটা খুলে বসা যাবে, নিজের সাথে একাকিত্ব কিছু সময় কাটানো যাবে। প্রিয়তা আজকাল মোটেও এসব কথাবার্তা, চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় ভালো লাগে না। 4 বছর একা থেকে তার ভিতরে যেন একাকিত্বটাই পছন্দের হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। প্রিয়তা রিবর্নিং করা চুলগুলো পেঁচিয়ে হাত খোপা করে নিয়ে অমনোযোগীভাবে পায়ে সিঁড়ির দিকে উঠে যায়। চুলের পিঙ্ক কালচার খুলে কনুই দিয়ে ছাদের বড় দরজা ঠেলে রাফ প্লাস্টার করা মেঝেতে পা রাখতেই ধারাম করে কারো বলিষ্ঠ বুকের সাথে ধাক্কা খেল। নিশীত রাতে তার মধ্যে গগনে এক ফালি জ্যোৎস্না মাখা চাঁদ, আকাশভর্তি অজস্র তারা মিশে সেই এক ফালি চাঁদের আলচে রূপ ঢালছে। মনে মনে থেকেই যেন বিড়বিড় করে মৃদু হাওয়া গাইছে। ছাদে লাগানো মিশ্র ফুলের একমাত্র সুবাস এসে নাকে লাগে। কারো চেনা সুক্তপোক্তবাকে যেন ধাক্কা খেয়েছে সে। নিজের কৃতকর্মের জন্য প্রিয়তা অনুশোচনা হলো। সে সরি বলার উদ্দেশ্যে ওপরে তাকাতেই চাঁদের ঝাপসালো একজোড়া গভীর নীল চোখ দেখতে পেল, আরও একজোড়া গভীর বাদামি চোখ। আকস্মিক মিলন ঘটল দুটো চোখের। থমকালো প্রিয়তা। চোখে পড়তেই তীব্র অভিমানীর পদে পিষ্ট হলো প্রেম। চোখের দৃষ্টি নত করল প্রিয়তা। প্রিয়তা অযথা বাক্য ব্যয় না করে মাথা ঘুরিয়ে অন্যত্র চলে যেতে নিলে পাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। প্রণয় বেশ অপমানী সুরেই বলল, এখনো আমাকে দেখলে ধাক্কা খেতে মন চায়? এমন কথায় যেন অভিমান হলো প্রিয়তার। নাকের ডাকাটা ফুলে উঠল। সে মোটেও চায়নি দাম্ভিক অহংকারী পুরুষের সাথে ধাক্কা খেতে। তাই থমকালো প্রিয়তা। পুনরায় হেঁটে এসে দাঁড়ালো প্রণয়ের মুখের সামনে। মাথা উঁচু করে প্রণয়ের চোখে চোখ রেখে হালকা একটা হাসি দিয়ে কটাক্ষ করে বলল, আপনি নিজেকে কি মনে করেন মিস্টার আবরার শিকদার প্রণয়? বিশ্ব সুন্দর যে আপনাকে দেখলে মেয়েরা ধাক্কা খাবে? প্রণয় তীর্যক হেসে বলল, সুন্দর নই বুঝি? প্রণয়ের মোলায়েম কণ্ঠস্বরে প্রিয়তার বুকের ভেতর যেন ঝড় উঠল। আপনার রূপের অহংকার খুব, তাই না? হ্যাঁ অবশ্যই, রূপ থাকলে তো অহংকার থাকবে। আর রূপ আছে বলেই তো তুই পিছু পিছু ঘুরিস। তা এ আর এমন কি? প্রিয়তা আবারও অপমানিত বোধ করলো। মনে মনে ক্ষোভ রাগ সব উগড়ে আসতে চাইলো এই মানুষটার ওপর। মুখের হাসি ধরে রাখতে পারল না প্রিয়তা। এবার রাগে তেতে উঠল, দাঁতে দাঁত পিষে বলল, বা নিজের ওপর দেখছি আপনার খুব কনফিডেন্স, কিন্তু আমার গণনা কুৎসিত অশুদ্ধ। আপনি কি ভেবেছেন আপনাকে না পেয়ে আমি কেঁদে কেটে মরে যাব? এটা আপনার ভুল ধারণা মিস্টার আবরার শিকদার প্রণয়। আপনি মুখে স্বর্গে বাস করেন। আমি আপনাকে একসময় ভালোবেসেছিলাম, এটা আপনার সৌভাগ্য। কিন্তু এখন আমি আর আপনাকে ভালোবাসি না, কারণ আমি বুঝি হীরের মূল্য কেবলমাত্র রাজারাই বোঝে, আপনার মতো পথচারী ভিক্ষুকরা না। প্রণয় কিছু বলো না, চুপ করে রইল। প্রিয়তার আগের বসে হিতাত জ্ঞান সরিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে অনেক কিছু বলল। আপনি কি একসেপ্ট করেন আমার মতো সুন্দরী রূপবতী মেয়ে? কখনো না, কেঁদে কেটে মরে যাবেন। কিন্তু এমন মানুষ পাবেন না, বড্ড বোকা আপনি। বলি আমার মতো এত সুন্দরী মেয়ে একটাও কি দেখেছেন? প্রণয় এখন দেখলো রাগের চূড়ায় প্রিয়তার নাকের পাটাতন ফুলে ফেপে উঠছে, নাক মুখ লালচে মরিচের মতো টকটক করছে। তাকে আর একটু জ্বালিয়ে দিতেই প্রণয় বলল, পরনারীর সৌন্দর্য দেখে আমি কি করব? আমার বউ কি কম সুন্দর? আমার কাছে আমার বউ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। প্রণয়ের উচ্চারিত একটা বাক্য, আমার বউ, প্রিয়তার হৃদয়টা যেন পিষিয়ে দিল। তবুও থেমে রইল না প্রিয়তা। প্রণয় আবারও বলল, সামান্য রূপের এত অহংকার? এই তোর চেহারা আজ যে হাল। কিন্তু আমার বউ দেখ, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে নামকরা প্রফেসর। তুই কি, তোর কোনো যোগ্যতা আছে আমার বউয়ের ধারে কাছে যাওয়ার? প্রিয়তা চড়চড় করে বাড়ল যেন রাগের পাটা। মুখের ওপর সপাটে জবাব দিল, আপনার বউ বয়সে বুড়ি, 31 বছর বয়সে মাত্র কিনা ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। ছি, আমি 31 বছর বয়সে এর থেকেও 1000 গুণ বেশি সাফল্য অর্জন করে দেখাবো। সে তুই যা ইচ্ছে কর, এখন আমার সামনে থেকে সরে দাঁড়া, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। বলে তাড়াহুড়ো করে যেতে ধরল প্রণয়। রাগে প্রিয়তার কান্না পেয়ে গেল। সে খামচে ধরে প্রণয়ের হাত। থমকে দাঁড়ালো প্রণয়। মলিন হেসে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তার চোখে স্পষ্ট পানি চিকচিক করছে। প্রিয়তা ভেবে যন্ত্রণায় ছটফট করছে, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার কষ্ট দিয়ে খুব মজা পাচ্ছেন তাই না? দেখবেন এমন একদিন আসবে যেদিন কিনা আপনিও খুব কষ্ট পাবেন, খুব কাঁদবেন, আর সেদিন হবে আমার খুশির দিন। আমি
আমি অনেক খুশি হব আপনার ছটফটানি দেখে। আপনি আমার মতো যন্ত্রণায় কাতরাবেন, ভিক্ষু চাইবেন মৃত্যুকে, কিন্তু মৃত্যু আপনার হবে না, বেঁচে থাকাই হবে আপনার সবচেয়ে বড় শাস্তি। বেঁচে থাকবেন, নয়ন জুড়ে সব দেখবেন, আত্মার গভীরে অনুভব করবেন আমাকে ঠিক কতটা পুড়িয়েছেন আপনি। আর সেই দিন হবে আপনার আমার আসল জয়। আপনার যন্ত্রণা হবে আমার পরিতৃপ্তি, অনেক কষ্ট পেতে দেখাই হবে আমার সুখ। সেই দিন আপনাকে ছটফট করতে দেখে উল্লাস করব আমি। সেদিন সুখ হব আমি, সর্বোচ্চ সুখ। প্রিয়তা বুঝতেই পারলো না সে রাগের মাথায় প্রণয়কে কত বড় আঘাত দিয়ে বসলো। প্রণয় তৃপ্তির হাসি হেসে এগিয়ে এসে প্রিয়তার মাথায় হাত রাখলো, স্বচ্ছ কণ্ঠে বলল, প্রণয়ের সবটুকু সুখ তোর হোক, কিন্তু তুই সুখী হোস। আর আমার দুঃখটুকু দেখাই যেন তোর জীবনের সবচেয়ে বড় পূর্ণতা হয়, এই আমি দোয়া করে দিলাম। আমার জীবনের সবটুকু সুখের বিনিময়ে যদি তুই একটু ভালো থাকিস, একটু খুশি হোস, এই আবরার শিকদার প্রণয়, এই আমি যেন তাতেই বড় তৃপ্ত হব। আমি চাই তুই ভালো থাক, তুই খুশি থাক, সুখী হ। আমি চাই না তুই দুঃখে থাক, আমিও চাই তুই ভালো থাক, নিজের জন্য ভালো থাক, নিজেকে নিয়ে ভালো থাক, অন্য কারো কথা তোর ভাবতে হবে না। আমার কথা তো আরও নয়, আমার মতো মানুষকে নিয়ে না ভাবাই আরো ভালো হবে বলে প্রিয়তা নীলাভ চোখের দিকে তাকিয়ে থাকলো। প্রণয় কিছু একটা ভেবে কিছু দূর চলে গিয়ে পুনরায় আবারও সে ফিরে এলো প্রিয়তার কাছে। এসে পুনরায় আবার প্রিয়তা নীলাভ চোখের দিকে তীর্যক তাকিয়ে থাকলো। প্রিয়তাও অবাক হয়ে প্রণয়ের মুখের দিকে তাকিয়ে আছে। প্রণয় পুনরায় আবার তার মাথায় হাত দিল, দিয়ে উচ্চারণ করলো, সামান্য রূপ নিয়ে এত অহংকার করিস না, নিজের যোগ্যতা বাড়া, যোগ্যতা মানুষের মূলত শক্তি। পুনরায় তার মুখের দিকে তাকিয়ে তৃপ্তি হেসে এগিয়ে এসে প্রিয়তার মাথায় হাত রাখলো, স্বচ্ছ অন্তরে বলল, তাই হোক, তোর মুখের এমন এক বাণী আল্লাহর দরবারে কবুল হোক। যা তোকে অভিশাপ দিলাম, সুখ হ তুই, কঠিন সুখের অসুখ হোক তোর। যা অভিশাপ দিলাম তোকে, যার তুই সংসার হবি সে হবে তোর ঘর, আর যে তোকে ভালোবাসার কঠিন একটা অসুখ হবে তার যেন তুই হতে না হয় কোনোদিনও আমার মতো পর। বলে মাথায় হাত বুলিয়ে চলে গেল প্রণয়। পাথরের মূর্তির মতো স্তব্ধ দাঁড়িয়ে রইল প্রিয়তা। সে রাগের মাথায় প্রণয় ভাইকে এতগুলো কি বলে বসলো, কিন্তু এগুলো বেশি মাথা ঘামালো না প্রিয়তা। রাগে তার শরীর থপথপ করে কাঁপছে। শিকদার বাড়ির বড় ছেলে অহংকার চূর্ণনা করা পর্যন্ত এই রাগ যেন প্রিয়তার থামবে না। প্রিয়তা 2 সেকেন্ডে থেমে গটগট পায়ে নিচে চলে গেল। পাপা, আমি বাংলাদেশে আসছি। কেন আম্মা? তোমার না গ্র্যাজুয়েশন শেষ হতে এখনো 2 বছর, 2.5 থেকে 3 বছর লাগবে, তাহলে এখনই আসতে হবে কেন? প্রিয়স্মিতা উত্তেজিত হয়ে পড়ল, কোনো এক্সপ্লেন ছাড়াই। আমার এখনই বিডিতে ব্যাক করতে হবে পাপ্পা, নেক্সট উইকে আমি বিডিতে আসছি। সজিদ সিকদার চাইলেও মেয়ের ওপর রাগ দেখাতে পারলেন না, তাই বুঝিয়ে বললেন, দেখো মা, অস্ট্রেলিয়াতে তুমি অনেক ভালো আছো, এখানকার ইউনিভার্সিটিগুলো ভালো না, সব কিছুতেই শুধু পলিটিক্স। প্রিয়স্মিতা কিছু শুনলো না, কিছু বলল না, কিছু বুঝতে চাইলেও না। সে পুনরায় ঝট করে ফোনটা কেটে দিল। সাজিদ সিকদারকে কিছু বলার সুযোগ না দিয়েই খুব কাছ থেকে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। তিনি সতর্ক চোখে দরজার দিকে দৃষ্টিপাত করে। ওনার সন্দেহ সত্যি, প্রিয়তার আগে জেদে লাল হয়ে টকটক হয়ে সাজিদ সিকদারের রুমে প্রবেশ করছে। মেয়ের আগে সাজিদ সিকদার ভুরু কুঁচকে তাকালো। প্রিয়স্মিতার আগে ফসফস করতে করতে বলল, আব্বু, আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে দাও। মেয়ের এমন আচরণে এবং কথায় ভেবাচাকা খেয়ে গেল সাজিদ সিকদার। মেয়ে কি বলছে বুঝতে না পেরে কেসে ওঠে তিনি। বিস্ময়ে ভদ্রলোকের মুখ হা হয়ে যায়। প্রিয়স্মিতা বিরক্তি চোখে তাকালো আব্বুর দিকে। রাগে তার ফর্সা নাকের গোলাপি ডগা জ্বলছে। প্রিয়স্মিতা খেপে গিয়ে আবারও বলল, আব্বু, রিয়াকশন দেখতে চাই না, আমি তোমাকে বলেছি আমার বিয়ে দিতে, তুমি দিবে কিনা বলো। সাজিদ সিকদার চুপ থাকে, জবাব না দিয়ে মেয়ের দিকে ধরে নিয়ে সোফায় বসায়, জগ থেকে পানি নিয়ে তাকে খেতে দেয়, বলে, নাও, পানিটুকু খেয়ে নাও। প্রিয়স্মিতা বিরক্তির চরমতায়
পৌঁছে গিয়ে বলে আব্বুর দিকে তাকিয়ে ঝাঁজ দেখিয়ে বলল, আমি পানি খেতে আসিনি আব্বু, বিয়ে করতে এসেছি। এখন তুমি আমাকে পরিষ্কার কথা বলো, তুমি আমাকে বিয়ে দিতে পারবে কি না, বর খুঁজবে কি না বলো। সাজিদ শিকদার ঢোক টিনলেন, কিন্তু এ মেয়ের মাঝে আরেক মেয়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে তিনি ঝটকায় সামলালেন, অবশ্যই বিয়ে দিব আম্মা, কিন্তু আব্বা চাই। এটা আপনার জন্য কখন হলো? প্রিয়তা সোজা সাপটা জবাব দিল, এখনই চাই মানে এখনই। আচ্ছা, আপনি যা চাইবেন তাই হবে, আমি আব্বার ব্যবস্থা করছি। প্রিয়তা ফের আব্বুর দিকে তাকিয়ে বলল, করব না, এখনই করে দাও। সাদি শিকদার বুঝতে পারলো উনার মেয়েটা আজ হঠাৎ করে খুব রেগে গেছে। তিনি বোঝানোর ভঙ্গিতে প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, আম্মা, এভাবে আপনার জন্য আমি কিভাবে বর খুঁজবো? 1-2 দিন সময় দিন। প্রিয়তা ওইসব শুনল না, রাগে লাল হয়ে উঠল। জাস্ট 2 দিনের মধ্যে আমার জন্য বর খুঁজে আনবে, না হলে? না না মা, আমি খুঁজে আনবো। এখন বলুন কেমন আব্বা চান আপনি? প্রিয়তাও এই বিষয়ে আগ্রহ দেখালো না, দায়সারাভাবে বলল, শুধু ছেলে হলেই হবে, তুমি শুধু দেখো। সাদিক শিকদার দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে আম্মা, আমি আপনার জন্য পাত্রের ব্যবস্থা করে দেব। প্রিয়তা তড়াক করে লাফিয়ে ওঠে, শুধু পাত্রের ব্যবস্থা নয়, আমার জন্য বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে আম্মা। বলে চলে গেল প্রিয়তা ধপধপ পা ফেলে, ঠিক যেভাবে ঘরে এসেছিল। হাঁপ ছেড়ে বাঁচত যেন সাজিদ শিকদার। কিন্তু মেয়েরা মন লাগামহীন জেদের কারণ বুঝে উঠতে পারলো না। ওনার জানার মতে মেয়ে ওনার বিয়েতে রাজি হওয়ার কথা না, যেখানে বিয়ে নিজে করার জন্য বাপের কাছে গলা টিপে ধরেছে। কিন্তু মনে মনে বলছে, আল্লাহ সদায় না হয়, যা হয় ভালোর জন্য হয়। এখন আমার মেয়েটার ভালোই বিয়েটা হয়ে গেলে যেন তিনি বেঁচে যায়, আল্লাহ সব কিছু যেন ভালোই করে দেয়। প্রিয়তা ঘরে ঢুকে ধারাম করে দরজা বন্ধ করে দেয়। রাগে, দুঃখে, কষ্ট, অভিমানে কখন তার গালবে কান্নার জল গড়িয়ে পড়ছে জানে না সে। কখনো প্রণয়কে নিজের হাতে খুন করতে ইচ্ছে হচ্ছে, কখনো আবার প্রহেলিকাকে ভাবলীলা সঙ্গ করে দিতে ইচ্ছে করছে তার, কখনো আবার নিজেই নিজের ইচ্ছেগুলোকে অদ্ভুত মোড় নিতে হচ্ছে। কি মোড় সুইং রে বাবা! প্রিয়তার আগে নিজের চুলগুলো টেনে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলে। খুব অহংকার আপনার, তাই না মিস্টার আবরার শিকদার? প্রণয় সহজলভ্য বলে মূল্য বোঝেন না, কিন্তু এখন আপনি একদিন আমার জন্য খুব কাঁদবেন, দেখে নিয়েন। এটা আপনাকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু এটা আপনার প্রাপ্য। আমাকে ঠিক কতটা কষ্ট দিয়েছেন সেটা আপনার তৌফিকে দান করুক বোঝার জন্য খোদা। প্রিয়তার গড়িয়ে পড়া চোখের জল দুহাতে মুছে নেয়। রাত পোহালেই ঈদ, সকলের মাঝে ঈদের আয়োজন, ঈদের আনন্দ। কিন্তু প্রিয়তার জীবনে কোনো রং নেই, কোনো রঙের ক্লান্তি নেই। প্রিয়তা না চাইতেও চোখে পানি চলে আসে, বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে দেয়, নিঃশব্দে ফুঁপে ওঠে, হেঁচকি তুলে অভিযোগ জানায়। হাত যখন ছেড়েই দিবে তখন কেন হাত ধরেছিলেন প্রণয় ভাই ভেবেই প্রথম থেকে এত দূরছাই করতেন, তাহলে তো আর আপনার প্রতি এত নির্ভরশীলতা আসতো না, আমার ভালোবাসা আসতো না। আর না আসতো আপনার জন্য ভালোবাসা পাওয়ার জন্য আমার বুক জ্বলে যেত। ভালোবাসা না পাওয়ার থেকে ভালোবাসা পেয়ে হারানোর যন্ত্রণা অনেক বেশি প্রণয় ভাই। বুকের ভেতরে জ্বলে ওঠা অবহ যন্ত্রণা, আপনার এত অপমান, এত অসম্মান, এত কিছু পরেও আমি আপনাকে ভালোবাসি প্রণয় ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। তাই আমি 5 জনের মতো মহান হয়ে বলতে পারি না, আপনি আপনার স্ত্রীর সাথে সুখী হন, তাকে নিয়ে ভালো থাকুন। আমি আপনাকে দেখতে পারি না অন্য কারোদের সাথে, খুব কষ্ট হয় আমার। আমি চাই আপনি সুখী হন, ভালো থাকুন, কিন্তু সেটা আমার সাথে। আপনি আমায় ছাড়া অন্য ভালো থাকেন, সুখে থাকেন, এটা আমি মানতে পারছি না। প্রিয়তা ফুপাতে দৃষ্টি পড়ে বিছানার ওপর পড়ে থাকা মেহেদি টিউবগুলোর ওপর। প্রিয়তা অশ্রুসিক্ত চোখে উঠে বসল, হাত বাড়িয়ে খালি টিউবটা হাতে নিল। সাথে সাথে প্রিয়তার চোখে আবারও জলে ঝাপসা হয়ে এলো। সে নিজের সাদা ধপধপে হাত দুটোর দিকে চোখ রেখে, 2 হাত একদম ঝকঝকে ক্লিন, যেখানে মেহেদির একটা ছোট দাগ পর্যন্ত পড়েনি। প্রিয়তা মেহেদিরগুলো তাকিয়ে থাকতে হারিয়ে গেল অতীতের গভীর কলতলে। চোখের সামনে ভেসে উঠল আবছা কিছু স্মৃতি। ও প্রণয় ভাই, আমাকে মেহেদি পরিয়ে দিন না বলে বায়না করা মেয়েটা আজ অনেক বড় হয়ে গেছে। মেয়েটি বায়না করার জন্য আর প্রণয় ভাইকে পায় না। কত সময় গেছে যখন কিনা প্রণয় ভাই তাকে মেহেদি পরিয়ে দিয়েছে, নিজ হাতে খাইয়ে দিয়েছে। এক কথায় বলতে গেলে তার সকল কাজ প্রণয় নিজেই করেছে। কিন্তু আজ দিন, সময়, মুহূর্ত সব পাল্টেছে মানুষের মন মানসিকতা, ভালোবাসারও তফাৎ। প্রণয় ভাই এখন আর তার নেই, হয়ে গেছে পর। প্রণয় ভাইয়ের সে কি
প্রণয় ভাইকে সে কি দুষ্টুমি করতো। আগে যখন সবাই মেহেদি পড়তে ব্যস্ত থাকতো, প্রিয়তা মেহেদি দিত না। সে অপেক্ষায় থাকতো কখন প্রণয় তাকে মেহেদি দিবে। মেহেদি পড়ার জন্য প্রণয়ের পিছু পিছু ঘ্যাঁ ঘ্যাঁ করে ঘুরে বেড়াতো, কান্না করতো। প্রণয় তাকে খাইয়ে দিত, তারপর মেহেদি দিয়ে দিত। মেহেদি দিলে তো নিজ হাতে আর খেতে পারবে না, তাই প্রণয় আগে খাইয়ে দিয়ে তারপর সব আবদার পূরণ করতো। বিনিময়ে প্রিয়তাকে বলতো, আমাকে অনেকগুলো চুমুক দিতে হবে। প্রিয়তাও তাই দিত, লালা দিয়ে পুরো মুখ ভরিয়ে চুমু দিত প্রণয়কে। আর প্রণয় তাতেও যেন খুশি হতো। এই মেয়েটা যে তার বড্ড আপন, বড্ড কাছের, বড্ড ভালোবাসার। কিন্তু সেই ভালোবাসা আজ কোথায়, কোথায় গেছে সেই ভালোবাসা। বোনাস পর্ব শেষ, এখন শুরু করছি 65তম পর্ব। দল ঘড়িতে ঘন্টার কাঁটা, তখন রাত 2টো ছাড়িয়ে 2:45টার কৌটায় ঠিকঠাক। বাড়ির বাচ্চারা সহ আত্মীয় স্বজন অনেকেই চোখে হালকা হালকা ঘুম নেমেছে। শিকদার বাড়ির ড্রয়িং রুমের সোফায় চিৎপটাং হয়ে ঘুমিয়ে পড়েছে অনেকেই। রাফিদ, সাফিদ, সমুদ্র, ধীরা, থরি, তন্ময় সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। যদিও এখনো কর্তা, গিন্নি, প্রণয়, প্রেম, প্রিয়তা সহ প্রীতম সহ অনেকে জেগে আছে, চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। দেবী মেহমান বিধায় তাকেও 1টা বাজার সাথে সাথেই ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এত বড় ঘর একা একা দেবীর কিছুই ভালো লাগছে না। এই বাড়িতে আসার পর থেকে আবির্ভাব একবারও দেখা মেলেনি তার সাথে। কোথায় যেন কর্পূরের মতো মিলে গেছে। দেবী বিছানায় শুয়ে মোবাইল ফোনের রিলস কল করছিল, আর মাঝে মাঝে 1-2টো হাই তুলছিল। এভাবে বসে থাকতে থাকতে কখন জানি চোখ লেগে যায় তার। ইলিমিলি ঘুমটা একটু গভীর হতে আকস্মিক ধরফর করে দরজায় খোলা শব্দে কাঁচা ঘুম ভেঙে যায়। দেবী ধরফরি উঠে বসে, দুহাতে চোখ কষলে সামনে তাকাতে আটকে ওঠে। আবির্ভাব টলতে টলতে এলোমেলো পায়ে তার দিকে আসছে, চুলগুলো উস্কো খুস্কো। শক্তিশালী মাদকের নেশায় বুঁদ হয়ে আছে আবির্ভাব। নেশায় জড়তার কণ্ঠে হুঁশিয়ারি দিল, ডোন্ট টাচ মি। দেবী অবাক হলো, আবারও কাছে এসে আবির্ভাবকে জড়তে ধরে। ঈষৎ ক্রোধ প্রকাশ করলো, সবসময় জেদ করবেন আবির্ভাব, আপনি নিজের মধ্যে নেই। আবির্ভাব পুনরায় দেবীর হাত ছাড়িয়ে নিল, অস্পষ্ট কণ্ঠে বলল, একদম ছুঁয়ো না আমায়, আমাকে ছোঁয়ার অধিকার কারো নেই বলে দূরে সরিয়ে দিয়ে বিছানা হিরে ধাক্কা খেয়ে ধপাস করে পড়তে নিল আবির্ভাব। এই নিত্য অবহেলায় ভীষণ অবাক খারাপ লাগলো দেবীর। একটা মানুষ সব সময় এমন কিভাবে করতে পারে? নেশায় ডুবে থেকে তবুও বুঝতে পারছে সবকিছু, তবুও একটু স্পর্শ করতে দিচ্ছে না তাকে। জাতে মাতাল হলেও তালে ঠিক, যাকে বলে আর কি। দেবীর বিষয়টা খুব খারাপ লাগলেও তবুও তার যেন কিছু করার নেই। দেবী এসব বাধা নিষেধ শুনল না। বিছানার ওপর উঠে আবির্ভাবে শার্টের বোতাম খুলতেই কঠোর বিরক্তি প্রকাশ করলো আবির্ভাব। একদম গায়ে জোর দেখানোর চেষ্টা করবে না। আবির্ভাব, আমি আপনার স্ত্রী, আপনাকে স্পর্শ করার অধিকার আমার আছে। এই বলে একটা বোতাম খুলতে আবির্ভাব দেবীর হাত চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলে, বললাম না ছুঁয়ো না আমায়। বলে গায়ে সবটুকু জোর দিয়ে লাফিয়ে উঠে বসলো আবির্ভাব। দেবী কিছু বলতে গিয়ে হাত উঁচিয়ে থামিয়ে দিল, কঠিন নিষেধাজ্ঞা জারি করে বলল, কোনো অবস্থাতে আমাকে ছুঁয়ো না বলে টলমল পায়ে কাউচে গিয়ে শুয়ে পড়লো আবির্ভাব। সে বেশি কথা বাড়াতে চায় না। দেবী ভীষণ অপমানিত বোধ করলো। বিয়ের এতগুলো দিন হয়ে যাচ্ছে, সে কি এখনো আবির্ভাবের কোনো কিছু জোরাজুরি করছে? সুমিষ্ট আজানের ধ্বনিতে ঘুম ভেঙে যায় প্রিয়তার। বালিশ জড়িয়ে ধরফরিয়ে চোখ বুজে খুব কাছে পিঠে কোনো মসজিদ থেকে সুস্মিষ্ট আজানের ধ্বনি কানে এসে লাগছে। প্রিয়তা 2 মিনিট চোখ বুজে থাকতে পারে। অলসতা তাকে ঘিরে ধরে, কিন্তু ফজরের নামাজ আদায়ের তাড়নায় আবারও আরামের ঘুম ভেঙে উঠে বসে। পাশ বালিশটায় বুক আঁকড়ে ধরে চোখ বন্ধ করে ঝিম মেরে থাকে কিছুক্ষণ। কয়েক মুহূর্ত পর অলস ছেড়ে বিছানা ত্যাগ করে। প্রিয়তা লম্বা চুলগুলো পেঁচিয়ে হাত খোপা করে নেয়, লাইট জ্বালায়। ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল বিছানার দিকে। সাদা বিছানার এক সাইডে 20 থেকে 30টা শপিং ব্যাগ পড়ে আছে। ব্যাগগুলো দেখে ভীষণ অবাক হলো প্রিয়তা। মাথা চুলকে ভাবলো, এগুলো এখানে এলো কিভাবে? ঘুমানোর সময় তো এগুলো রাখিনি। প্রিয়তা ভাবনা ছেড়ে এগিয়ে গেল শপিং ব্যাগের কাছে। বিছানায় বসে ব্যাগগুলোর দিকে হাত বাড়াতেই থমকে গেল প্রিয়তা। আনচান করা নজর নিজের হাতের দিকে। নিজের হাত দেখে যেন নিজে অবাক হয়ে যাচ্ছে প্রিয়তা। এটা কি তার হাত?
একেবারে যেন বিস্ময়ের অন্ত রইল না প্রিয়তার। সে চোখ বড় বড় করে নিজের হাত দুটোতে চোখের সামনে মেলে ধরে। ফর্সা হাতের চামড়ায় আকর্ষণীয় সৌন্দর্য ফুটে উঠেছে রং টকটকে গাঢ় লাল মেহেদি। প্রিয়তা হতবাক চোখে দেখলো নিজের হাতের পরিবর্তন। ঘুমানোর সময় তো সাদা ধপধপে ছিল, অথচ এখন সুন্দর করে তো মেহেদি রাঙালো কে? কারো কারো মেহেদির রং গাঢ় হয়, কুচকুচে কালো হয়, দেখতে ভালো লাগে, কিন্তু প্রিয়তার হাতের রং যেন রক্ত মেশানো। প্রিয়তার হাত দুটো নাকের কাছে নিতে ঘ্রাণ নিল, হালকা অর্গানিক মেহেদির স্মেল আসছে। কিন্তু এগুলো পরালো কে? কিন্তু একটা আন্দাজ করলো প্রিয়তার শরীরের পশম দাঁড়িয়ে গেল, চোখে মুখে মেলে লাজুক হাসলো, রক্তিম ঠোঁটে অস্ফুটভাবে উচ্চারণ করলো প্রণয় ভাই। কিন্তু প্রণয় ভাবতে প্রিয়তার মুখের মলিন হয়ে গেল, মন খারাপ হলো। কালো মেঘে ঢেকে নিল তার হৃদয় আঙিনা। মন বলে আর যে যাই হোক প্রণয় নয়, উনি কখনোই আসবে না। আমারও মনে হয় এই বাড়িতে তো যত্ন নেওয়ার এত ভালোবাসার কেই বা আছে। ভাবনা চিন্তার দোলাচাপে হারিয়ে গেল প্রিয়তা। অজু করে এসে নামাজ আদায় করে নেয়, মোনাজাত শেষে যায় নামাজ গুছিয়ে রেখে জানালার মুঠো পর্দা সরিয়ে দেয়। বাইরে থেকে নিমিষেই কালো আধার নিকষ এখনো। প্রিয়তা ফের বিছানায় এসে বসলো, একে একে শপিং ব্যাগগুলো খুলে দেখলো। প্রথম 5টা শপিং ব্যাগে 5টা ভিন্ন ভিন্ন ডিজাইনের পাকিস্তানি 3 পিস, পরের 5টা ব্যাগে 5টা ডিজাইনার শাড়ি, প্রত্যেকটা অত্যন্ত নিখুঁত ও সুন্দর। পরের 5 ব্যাগের ড্রেসিং সাথে ম্যাচিং করে ড্রেসের সাথে জুতা সহ আদার্স জিনিস। পরের 5টি ব্যাগে সবগুলো ড্রেসের সাথে ম্যাচিং করা, 2 ডজন করে কাচের চুড়ি, ইয়ারিং, পেন্ডেন্ট, ঝুমকো, ফিঙ্গারিং টিপ ইত্যাদি। এত কিছু দেখে প্রিয়তা তো পুরাই শকড, যে কোনটা ছেড়ে কোনটা দেখবে, কোনটা ছেড়ে কোনটা ধরবে বুঝতে পারছে না প্রিয়তা। প্রিয়তা এবার আর কোনো সন্দেহ নেই এগুলো কার পক্ষ থেকে এসেছে। ভীষণ খুশি হলো প্রিয়তা। পাকিস্তানি ড্রেসগুলোর মধ্যে থেকে একটা হোয়াইট ড্রেস হাতে উঠে নিল, সাথে সাথে কাপড়ের ভাঁজ থেকে একটা নীল চিরকুট খুলে প্রিয়তার সামনে ধরল। প্রিয়তা কৌতূহল নিয়ে সেগুলো তুলে দেখল। নীল কাগজের ভাঁজে গুটি গুটি ইংরেজি অক্ষর লেখা, এ স্মল গিফট ফর মাই প্রিন্সেস। কাগজটা প্রিন্ট করা, হাতে লেখাটা চিনতে পারলো না প্রিয়তা। তাতে কি, প্রিয়তা তো যা বোঝার বুঝে গেছে, কারণ মানুষটা মুখে যতই অস্বীকার করুক সে তো জানে তাকে কতটা ভালোবাসে। লোক দেখানো যতই নাটক করুক না কেন, এই ত্রিভুবনে তার মতো করে প্রিয়তাকে ভালোবাসার আর কে বা আছে। প্রিয়তা প্রত্যেকটা জিনিস সযত্নে নিজের আলমারিতে তুলে রাখলো। সাদা ড্রেসটা নিয়ে তাকিয়ে বাঁকা হেসে বলল, ভালো তো, তুমি আমাকে ঠিকই বাসো চান্দু, কিন্তু স্বীকার করতে চাও না, ওকে ব্যাপার না। এখন থেকে তোমাকে সব স্বীকার করানোর গুরুদায়িত্বটা আমি নিলাম। তোমাকে এমন জ্বালানি জ্বালাবো তুমি বাধ্য হবে বলতে। প্রিয়তা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে মনে মোক্ষম প্ল্যান সাজিয়ে নিল নিজ মনে। মিনিট 20 পর লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো প্রিয়তা। উজ্জ্বল গৌরবর্ণ শরীরের সাথে সাদা ড্রেসটা মিলে গেছে একাকার। প্রিয়তা টাওয়াল দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভোর প্রায় হয়ে এসেছে, চারপাশে আলো ফুটেছে একটু একটু করে। প্রিয়তা বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সামনে দৃষ্টিপাত করতেই সকাল সকাল চমৎকার কিছু দৃশ্য তার মনে খেলে গেল। চারপাশের আলো যেন তোর মন ঝলমলে করে দিচ্ছে এই মুহূর্তে। প্রিয়তা বারান্দার রেলিংয়ে হাত রেখে সামনে দৃষ্টিপাত করলো। প্রিয়তা বারান্দার নিচ থেকে কিছুটা সামনে শিকদার বাড়ির 400 বছর পুরাতন রক্তজবা পুকুর, যার কালচে আলো লাফিয়ে লাফিয়ে পড়ছে বাচ্চারা। বাচ্চাদের আনন্দ উচ্ছ্বাসে খিলখিল করে হাঁটছে আর ধরি কলকল শব্দ যেন সত্যি ঈদের দিন মনে হচ্ছে আজ। অরণ্য, সমুদ্র, তন্ময়, রাফিদ, সাফিদ সবাইকে পানিতে ঝাপাঝাপি করতে দেখে উচ্ছ্বাসিত হলো অবনী। মামাদের সাথে পানিতে নামার বায়না ধরেছে। অভিরাজের হাত ঝাঁকে বলে, বাইনা আমিও যাব বলে, এখানে বাইনা আমিও যাবো এটা ভুল লিখছে হয়তো, বা মামা আমিও যাব হতো বলে হামাগুড়ি দিয়ে যেতে নিল। খপ করে অবনীর ছোট ছোট হাত দুটো চাপটে ধরলো অভিরাজ। ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, একদম নলবি না, ওখানে পড়লে একদম ডুবে দাবি, ওইটা তুলতে অনেক গভীর, তুই দাবি না। অবনী নাছর বান্ধা নাক ফুলে বলল, না আমি দাবই দাবো, অত আমার মামুই বলে তন্ময়কে ডাক দিল অবনী। তন্ময় অরণ্যর সরি, ওখানে মামা না ভাইয়া হতো, কারণ ওর ভাই হয়। তন্ময় অরণ্যের সাথেই মাঝ মাঝ পুকুর সাঁতারে রেস করছে। অরণ্য তন্ময়ের মুখের ওপরে একটা
বিরাট অফার ছুড়ে দিয়ে বলল, পার্টনার আজ যদি আমাকে হারাতে পারিস তবে আমার গার্লফ্রেন্ড নাম্বার 575 কে তোকে গিফট করবো যা। তন্ময় ভুরু বাঁকিয়ে বলল, ভেবে বলো। তন্ময় বাঁকা হেসে জবাব দিল, অরণ্য বাঁকা হেসে জবাব দিল, 100%। অরণ্য শিকদার কখনো ফাঁকাবাজ দেয় না। তন্ময় বাঁকা হেসে দু ভাই এসে হাতে তালি মেলালো, যার অর্থ ডিল ডান। শুরু হলো আবার তাদের প্রতিযোগিতা। পানির শব্দে তন্ময় শুনতেই পেল না অবনীর ডাক। অবনী এবার কান্না পাচ্ছে। অভিরাজ অবনীর গাল দুটো ধরে শিশুসুলভ ভঙ্গিতে বলল, কাঁদিস না লুচুগুল্লা, বল তোর কি চাই। অবনী জল চোখে তাকিয়ে একটা লাল পদ্মা দিকে ইশারা করলো। অভিরাজ মিষ্টি করে হাসলো। একটু এগিয়ে পরের দিকে থেকে লাল পদ্মা তুলে অবনীর হাতে দিল। সাথে সাথে খিলখিল করে হেসে উঠল অবনী। অভিরাজ খুশি হলো। শিকদার বাড়ি পদ্ম পুকুরে 20 ফিট গভীর, তাই খুব সাবধানে ঝাপাঝাপি করছে সবাই। পানির কলকলে চারপাশ তুমুল। প্রেম আর প্রীতম এসে যোগ দিল তাদের সাথে। প্রেম চিৎকার দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, একটু আস্তে ঝাঁপাও তোমরা ভাইয়া, এবার বাড়ির বাঘ সিংহ সহ অনেকেই আসছে। একবার চলে এলে চাপকে পিঠে ছাল তুলে নিবে। সবাই শুনলো তার কথা। অতঃপর প্রেমের কথাই সত্যি হলো। আরও 2-1 মিনিট যাওয়ার পূর্বে বিশাল হুম করে কাঁপিয়ে দিল যেন সবটা। কি হচ্ছে এখানে? যারা পুকুরের মাঝে তারা তো সবাই নিঃশব্দে সাঁতার কেটে পাড়ে আসছে। ভয়ে ভয়ে হৃৎপিণ্ড লাফাচ্ছে। তোমরা জানো না এই পুকুর কত গভীর, কত বিষাক্ত সাপ কূপের বাসা এখানে, আর এখানে লাফালাফি করছেও। সকলেই মাথা নিচু করে আছে। বড় দাদানের ক্রোধান্বিত মুখের দিকে তাকানোর সাহস নেই কারো। প্রণয়ের কণ্ঠ শুনে অরণ্য তন্ময় তৎক্ষণাৎ পানির নিচে ডুব দিল। তাই আস্তে আস্তে তারা চুপি চুপি পানির উপরে কেটে পড়ল। প্রণয় সন্তুষ্ট কণ্ঠে সবাইকে বিশাল জোরে ধমক দিয়ে বলল, কি ব্যাপার এখানে সংসদে দাঁড়িয়ে আছো কেন? লিভ। সবাই শুভ্র মুখ নিয়ে ভদ্র বাচ্চার মতো বিনা বাক্যে চুপচাপ উঠে বাড়ির ভেতরে চলে গেল। আজকে প্রণয়কে একদম অন্যরকম স্নিগ্ধ দেখাচ্ছে। হাতে গড়ি, গায়ে শুভ্র রঙা পাঞ্জাবি দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। প্রিয়তাও তাই করলো। সে মন নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে অসম্ভব পুরুষটিকে দেখলো। হতাশ হলো প্রিয়তা। নিজের ঠোঁটের দিকে ওপরে ফু দিয়ে বলল, বাবা কি ঝাল পুলার, তোমাকে 3rd ডিগ্রি দিলে আমি তো সোজা করতে না পেরেছি, তবে আমার নামও তনয়া শিকদার প্রিয়তা নয়। বলে মুখ বাঁকিয়ে সেও ভেতরে ঢুকে গেল। হেয়ার ড্রায়ার দিয়ে সযত্নে চুলগুলো শুকিয়ে নিল। ঠোঁটে মানানসই লিপস্টিক দিয়ে কপালে ছোট্ট একটা পাথরের টিপ পরলো। ড্রেসিং টেবিলের নিচে ড্রয়ার খুলে বিরাট একটা ঝুমকার বক্স বের করলো। সেটা ঘুটে জামার সাথে ম্যাচিং করে একজোড়া ঝুমকো পরে নিল কানে। ড্রেসের সাথে মিলিয়ে ম্যাচিং চুড়ি 2 হাত ভর্তি করলো। ফাইনালি সব সাজা শেষ করে সাদা ওনাটা কাঁধে ঝুলিয়ে সাইড করে রাখলো প্রিয়তা। এবার পূর্ণ মনোযোগে তাকালো ড্রেসিং টেবিলের আয়নায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজের প্রতিবিম্ব। খুঁজে বের করার চেষ্টা করলো, কিন্তু আশ্চর্য, চোখ মুখ নাক ত্বক সব যেন অধিক মাত্রায় পারফেক্ট। প্রিয়তা অবাক হলো, বলল, সব ঠিকঠাক কিভাবে হলো? তাহলে শিকদার বাড়ির বড় ছেলে কেন আমার প্রেমে পড়লো না? ব্যাটার কি চোখ নষ্ট নাকি রুচি খারাপ? কিন্তু প্রিয়তার মন সন্তুষ্ট হওয়ার কোনো মানানসই উত্তর খুঁজে পেল না। মিষ্টি সকালে পাখির কিচিরমিচির রব, কোকিলের কহুতন থেকে থেকে বয়ে চলা ধমকা হাওয়া, সব মিলে এক নৈসর্গিক পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণে মৃদু বাতাস দুলছে। 3 তলার ছাদ বাগানে ফুল গাছের রেলিংয়ের বসে ঝাঁকে ঝাঁকে কবুতর। প্রিয়তার মন জুড়িয়ে যাচ্ছে এই সুন্দর দৃশ্য দেখে। সে অপলক পায়ে এগিয়ে ছাদের মাঝ বরাবর কয়েক মিনিট ঘুরে ঘুরে সকালের সৌন্দর্য উপভোগ করছে। 1 সেকেন্ড একটা কথা বলি, আজকের পর্বটায় না প্রচুর বানান ভুল আছে, এজন্য আমারও ভুল হচ্ছে, আপনি একটু মানায় নিন। এই যে দিনের বেলায় চাঁদ কোত্থেকে আসে, এখানে আছে চাঁদের মাঝে, আমি তো চাঁদের বলতে যাও তাও একটু ভাইবা চিন্তা ছাদ বলছি, ছাদই হবে। এমন আরও অনেক ভুল আছে, একটু আজকে অ্যাডজাস্ট করে নিন। আজকেও সে ঘরের দরজা খোলা। প্রিয়তার মনে পড়ে গেল 4 বছর আগের সেই রাতের কথা। প্রিয়তা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে 19-20 কিছু একটা ভাবলো। তার মাথায় একটা বিশাল মতলব ঝুঁকি দিচ্ছে। সে চোরের মতো আশপাশ নজর বুলিয়ে আলতো হাতে ছিল ঘরের দরজা। সাথে সাথে সাবেকি আমলের কাঠের দরজা শব্দহীনভাবে খুলে গেল। প্রিয়তার কলিজা ভয়ে কেমন ধুকপুক করছে। এমন বাদরামি করে সে অভ্যস্ত নয়। সূক্ষ্ম ঢোক গেলে চুপি চুপি ঘরের মেঝেতে এক পা রাখতে আকস্মিক ধারাম করে কোনো প্রশস্ত বুকের সাথে বাড়ি খেলো। ভয়ে লাফিয়ে উঠল প্রিয়তা। ধরে পড়তে আতঙ্কে জমে যায়। চোখ মুখ খিচে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। খুব কাছে থেকে নাকে ঠেকলো অতি
পরিচিত আতরের মিষ্টি একটি গ্রান। প্রণয় চোখ ছোট ছোট করে প্রিয়তার মাথায় থেকে পা অবধি দৃষ্টি মেলাল। উন্মুক্ত খোলা চুলের রমণীকে এক অদর্শনীয় দর্শনে প্রিয়তার হৃদয় যেন ছলক দিতে শুরু করলো। প্রণয়ের হৃৎপিণ্ড বেড়ে গেছে। ভীতু হরিণীর রক্তিম ঠোঁট, কালচে লাল গাল, তিতির করে কাঁপতে থাকা ঠোঁটগুলো যেন কুঁচকে রেখেছে। চোখের পাতাও সেম ভীষণ দুর্বল করে দিল প্রণয়কে। হরিণীর সৌন্দর্যে মোহবেষ্টিত প্রণয়ের বুকের ভেতরে ছোট্ট হৃৎপিণ্ডটা গুনগুন করে উঠল এই মুহূর্তে। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই। তোমার ভালোবাসা ছাড়া কোনো কিছুই মন চায় না। প্রিয়তা বহুক্ষণ এভাবে থাকার পর আশানুরূপ কোনো প্রতিক্রিয়া না পেয়ে তখন ধীরে ধীরে সামনে তাকালো। দৃশ্যপট উদ্ভাসিত হলো কারো প্রশস্ত বুক। ঢোক গেল প্রিয়তা। ঝট করে চোখ খুলে তাকাতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ক্ষণিকের ব্যবধানে মিলিয়ে গেল দুটো চোখের তৃষ্ণার্ত পানি। এ চোখের পিপাসায় হাজার বছরের বরফ জমা পাহাড়ও গলে পানি হতে বাধ্য। অজানা এক চুম্বকীয় আকর্ষণে স্থির হয়ে গেল প্রিয়তা। চোখ ফেরাতে পারল না সেই পুরুষের কাছ থেকে। সামান্য সাদা পাঞ্জাবিতে কাউকে এত সুদর্শন লাগে বুঝি? এ তো যে সেই না। গম্ভীর পুরুষালী কণ্ঠ, নির্গত কণ্ঠ বাক্যে প্রিয়তার ঘোর কেটে গেল। সে দৃষ্টিপাত নত করল। তৎক্ষণাৎ পুনরায় একই কণ্ঠে ভেসে এলো। প্রণয়ের সন্ধিহান কণ্ঠে বলল, চোরের মতো লুকিয়ে লুকিয়ে পা টিপে টিপে আমার ঘরে ঢোকার পায়তারা করছিলি কেন? কি মতলব? বেকারটাই ধরা পড়ে গেছে যেন। প্রিয়তা কি করবে এখন, কি বলবে এখন? বুঝে পায় না মেয়েটি কি করা উচিত তার। আজকের দিনে মেয়েটার মনে আঘাত দিতে ইচ্ছে করছে না প্রণয়ের, তাই এ বিষয়ে আর কথা বাড়ালো না। প্রিয়তার মন ভরে কিছুক্ষণ দেখলো, ঠোঁট কামড়ে হেসে বলল, সুন্দর লাগছে। কেঁপে উঠল প্রিয়তা। চমকে তাকালো প্রণয়ের দিকে। তৎক্ষণাৎই লজ্জা এসে ঘর ধরে ফেললো প্রিয়তাকে। রক্তিম গাল দুটো যেন আরো গোলাপি আভায় ছেয়ে গেল। প্রিয়তা নিজের লজ্জা সামলে প্রণয়ের পায়ে ছুঁয়ে সালাম করলো। মৃদু হাসলো প্রণয়। সালামের উত্তরে প্রিয়তার মাথায় হাত রেখে বলল, জীবন অনেক সুখী হও। মুখ কুঁচকে গেল প্রিয়তার। কেবল দোয়াটাই সন্তুষ্ট নয় সে। প্রণয়ের সামনে হাত পেতে শুকনো দোয়াতে চিড়ে ভিজবে না বলল প্রিয়তা। প্রণয় ঠোঁট বাঁকিয়ে হাসলো। পাঞ্জাবির পকেট থেকে ওয়ালেট বের করে পুরো ওয়ালেটটা প্রিয়তার হাতে তুলে দিল। বিষময় চোখ বড় করে ফেললো প্রিয়তা। মুখ হা করে তাকিয়ে রইল নিজের হাতে মুঠোয় থাকা ওয়ালেটের দিকে। প্রণয় মুচকি এসে ওর গাল টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। গালে হাত দিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল প্রিয়তা। নিজের মধ্যে কেমন ফিলিংস কাজ করছে বুঝতে পারল না। প্রিয়তা নিজেকে সামলাতে প্রণয়ের বিছানার ওপর পা তুলে বসলো। ওয়ালেটের ভাঁজ খুলে ভেতরে তাকাতে বিষময় চোখ গোল হয়ে গেল। ওয়ালেটে চকচকে 3টা 500 টাকার বান্ডিল। প্রণয় বান্ডিলের প্রত্যেকটা বান্ডিলেই নতুন নোট, যা প্রণয় আজই নিয়ে এসেছে হয়তো। প্রিয়তা টাকাগুলো বের করে দেখলো। ওয়ালেটের এক কোণে 5 টাকার 2টো কয়েন পড়ে আছে। প্রিয়তা ওয়ালেটের প্রথম সাইড ওপেন করতে দেখলো 3টা কার্ড, একটা ড্রাইভিং লাইসেন্স। অপর সাইডে তাকিয়ে দেখলো ছোট একটা পাসপোর্ট সাইজের ছবি, যেটা প্রিয়তা চেনে। ছবিটা বের করে দেখলো প্রিয়তা। ভীষণ পুরনো একটা ছবি। 1 থেকে 1.5 বছর একটা বাচ্চার উড়ুতে হাত রেখে গুলুগুলু করে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রিয়তার চোখে পানি চিকচিক করছে। এত কিছুর পরও মানতে নারাজ মানুষটি তাকে নাকি ভালোবাসে না, একটুও না। আপনি এত রহস্যময় কেন প্রণয় ভাই? আমি কেন আপনাকে বুঝতে পারি না? আমি কেন আপনার ভালোবাসা ধরতে পারি না, চিনতে পারি না? শিকদার বাড়ি ডাইনিং রুম। টেবিলের ট্রে ভর্তি বাটি বাটি জর্দার সেমাই, বিভিন্ন স্বাদের মিষ্টান্নতে সাজা। আর পাশে পাশে পিঁপড়ার মতো ঘুরঘুর করছে থরি, তন্ময়, অভিরাজ, অবনী। এমন সময় সকল পদে জাতীয় মিষ্টি রান্না প্রিয়তা একা হাতে করত। একটু পরেই বাড়ির পুরুষরা সবে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। বাড়ির সকলে গোসল শেষ করে নতুন জামা পরে একে একে এসে ড্রয়িং রুমে হাজির হচ্ছে। ভাবি। প্রিয়তা তখনও রান্নাঘরে কিছু একটা করছিল, কিন্তু সে তার ডাকে তার স্থির হলো। পেছন ফিরে তাকালো সে তার পানের সাথে সাথে মুগ্ধতায় ভরে গেল প্রিয়তার মুখশ্রী। গর্জিয়াস মেরুন 3 পিসে সাথে কোমর ছাড়ানো খোলা চুল, ঠোঁটে ডার্ক মেরুন লিপস্টিক, কানে বড় বড় ঝুমকো, হাত ভর্তি কাচের চুড়ি। ব্যাস এতেই যেন পরি লাগছে সে তাকে। এতটা দৃষ্টিনন্দনীয় যে সৌন্দর্য বিশ্লেষণ করার ভাষা খুঁজে পেল না প্রিয়তা।
কিছু মেয়েদের চরম সর্বনাশের নেপথ্য একটা জিনিস থাকে, মাত্রারিক্ত রূপ। আর তাদের মধ্যে একজন হচ্ছে শ্বেতা। শ্বেতা ভাবি ভাবি বলে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে আসে, জড়িয়ে ধরে প্রিয়তাকে। হায় আল্লাহ, তোমার এই রূপে আমি তো ঝলসে যাচ্ছি। তাহলে আমার নাদান ভাইটার কি হবে? হায় মাবুদ, আমার ভাইটা বুঝি আজ আর রইল না। শ্বেতা হেসে কুটু কুটু খেলো, কিন্তু এই হাসি দেখে প্রিয়তার বুকের ভেতর মোচড় দিচ্ছে। এই হাসির ধরন তার খুব চেনা। প্রিয়তাও হাসার চেষ্টা করলো, সে তার প্রশংসা করলো। তোমাকেও খুব সুন্দর লাগছে ননদি। কাশ যদি আমার আরেকটা ভাই থাকতো, তাহলে তোমাকেও আমি ভাবি বানিয়ে নিতাম। ভাই নেই তো কি হয়েছে আপু, আমি তো আছি, একদম পিওর সিঙ্গেল। তুমি যদি বলো তো এই গুরুদায়িত্বটা আমি নিজের কাঁধে তুলে নিতে পারি। বোনের খুশিতে করার দায়িত্ব না হয় আত্মা কোরবান দিলাম বলে স্টাইল মেরে সে তার পাশে দাঁড়ালো তন্ময়। মুখে লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে তুললো। দেখো আপু, আমাদের পাশাপাশি কেমন মানিয়েছে না? তন্ময়ের এমন বিচিত্র কথায় তাজ্জব বনে গেল শ্বেতা ও প্রিয়তা। তন্ময় হাতের আঙ্গুল দিয়ে মাথার চুল ব্রেকবাস করে বলল, একটু হার্ট টু ইস্যু, কিন্তু এটা কোনো বিষয় না। 1-2 বছরের মধ্যে ফিট হয়ে যাব, তখন আমাদেরই সেরা কাপল মনে হবে। দেখে নিও শ্বেতারানী। প্রিয়তা মুখ কুঁচকে হাঁ করে খানিকক্ষণ তন্ময়ের দিকে তাকিয়ে থাকলো। এই ছেলেটার মাথায় কি চলে কে জানে। হাঁ করে থেকো না পিয়পু, এত বড় হাঁ করে বসে থাকলে মুখ দিয়ে মশা মাছি বদলে গন্ডার আস্ত জলহস্তি সবই ঢুকে পড়বে। তন্ময়ের কথায় ফট করে মুখটা বন্ধ করে নিল প্রিয়তা। সে তার চোখ সরু করে তন্ময়ের কান টেনে ধরলো, ভুরু নাচিয়ে বলল, বেশ পেকেছিস তুই। হ্যাঁ, একদম 2 বছরের মধ্যে না সব ফিক্স করে দেব, তাই না? তন্ময় চিৎকার দিয়ে কান ছাড়িয়ে নিল। আহা লাগছে আপু। প্রিয়তা ওর বদমাইশিতে পাত্তা দিল না। ওর হাতে একটা সেমাই বাটি দিয়ে বলল, যা সবাইকে ডেকে নিয়ে আয়। তন্ময় 1 চামচ সেমাই মুখে দিয়ে চামচ নাড়িয়ে উপদেশ দেওয়ার ভঙ্গিমায় বলল, দেখো এত ভাবনার কিছু নেই গার্লস, আমার গার্লফ্রেন্ড সাদিয়ার চোখ তোমাদের থেকেও বেশি সুন্দর, তাই আমার দিকে অত এক্সপ্রেশন আর কিছু নেই, তাই বুঝি? তাহলে তোকে ধরে সবার আগে বিয়ে দিয়ে দিব, কি বলিস? পরিচিত ভারী কণ্ঠ পেয়ে পিছে তাকালো তন্ময়। ছোট মুখে রক্ত উঠে গেছে ভয়ে। আতঙ্কিত মুখে ঘাড় ঘুরে তাকালো। সিঁড়ি বেয়ে নেমে আসছে প্রণয়, মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি, কাঁধে শাল, হয়তো নামাজে যাবে। প্রণয়কে দেখে তন্ময় সকল কনফিউশন জাস্ট উবে গেছে। ভয়তে চোখে তাকালো প্রিয়তার দিকে, যেন গভীর ভীত চোখ দুটোর দিকে বলছে, এবার মতো বাঁচিয়ে নে আপু। কিন্তু প্রিয়তা সাহস ও মময় দৃষ্টি পাত্তা দিল না। সে থমকে দাঁড়াইয়ে আছে সাদা টুপি পাঞ্জাবি পরিহিত পুরুষের পাক পবিত্র মুখের পানে। প্রণয় পায়ে পায়ে গিয়ে সে তাহলে তন্ময়ের সামনে ভুরু নাচিয়ে বলল, কিরে বল, বিয়ে দেই সবগুলোকে একসাথে? অরণ্য এদিকে আসছিল, কিন্তু তন্ময় কঠিন কেস খেয়েছে দেখি উল্টো দিকে মুখ ঘুরিয়ে দৌড় দিল। তন্ময় আমতা আমতা করতে লাগলো। প্রিয়তার চোখের ইশারায় ওকে কিছু বলল। প্রিয়তা ইশারা বুঝতে পেরে তন্ময় ফট করে প্রণয়কে সালাম করলো। ঢোক গিলে বলল, ওগুলো ছেলেদের নাম নাকি মেয়েদের নাম? আমি তো তাই জানি না বর্তদান, সত্যি বিশ্বাস করো। সত্যি জানিস না? তন্ময় তৎক্ষণাৎ ওপর নিচ মাথা নাড়ে। তাহলে যে বললি ওগুলো তোর গার্লফ্রেন্ড? মুখ পিছলে বেরিয়ে গেছে ভাইয়া। প্রণয় আবারও কিছু জেরা করার পূর্বে প্রণয়ের সামনে সেমাইয়ের বাটি তুলে ধরল প্রিয়তা। হালকা তেজি কণ্ঠে বলল, ছোট ভাইকে সালামি না দিয়ে এমনভাবে জেরা করছেন, মনে হচ্ছে এখনই ওকে রিমান্ডে নেবেন। প্রণয় তন্ময়ের দিক থেকে চোখ সরিয়ে প্রিয়তার দিকে তাকালো, তবে প্রিয়তার কথার জবাব দিল না। ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছে প্রীতম, প্রেমরাজ, অরণ্য, সমুদ্র, সাদমান শিকদার, খলিল শিকদার, সাহেদ এবং সোহেব শিকদার। প্রীতমরা সবাই একে একে বড় ভাইকে সালাম দিল। অরণ্য নির্লজ্জের মতো হাত পেতে বসলো, সালামি না দিলে সে নড়বে না। গত 4 বছরে তোমার কাছ থেকে 1 টাকাও সালামি পাইনি। অরণ্য তালে তাল মেলালো। প্রেমরাজ, প্রীতম, সমুদ্র সবাই। প্রণয় সবার দিকে তাকিয়ে ভুরু কুচকালো। ওরা সবাই একে একে নাবোধক মাথা ঝাঁকালো। প্রণয় কথা বাড়ালো না। পাঞ্জাবির পকেট থেকে ওয়ালেট বের করে তন্ময়, অরণ্য, সমুদ্র সহ আধা পুরো বাচ্চা, বাপ, ভাই সকলকে 10,000 করে সালামি দিল। সালামের গন্ধে পিঁপড়ার মতো গুটি গুটি পায়ে এসে হাজির হলো পৃথা, প্রেরণা, পরিণীতা, থিরা, থরি সকলে। ওরা লাইন ধরে বড় দাদানকে সালাম করলেও প্রণয় ওদের সালামি দিয়ে দিল। এই একই দিকে তাদের ইনকাম দিবস। এই দিনে বাপ ভাইয়ের কাছ থেকে তারা যা ইনকাম করে সারা বছরে, এসকে গ্রুপ থেকে অত কামাই হয় কিনা সন্দেহ। প্রণয় লুটে নেওয়া হলো যেন এক মুহূর্তেই। সাদা টুপি পাঞ্জাবি পরে হাজির হলো শুদ্ধ, যথারীতি সকলে মিলে শুদ্ধকেও লুটে নিল।
সবার শেষে প্রিয়তা এসে সালাম করলো শুদ্ধকে। প্রিয়তার এমন শান্ত কুশল স্নিগ্ধ চেহারা দেখে শুদ্ধের প্রাণ জুড়িয়ে গেল। প্রিয়তা যথারীতি শুদ্ধর কাছে সালামি চাইল, কিন্তু পরক্ষণে শুদ্ধের ওয়ালেট পুরো ঘটের মাঠ খালি হয়ে গেছে। শুদ্ধ প্রিয়তার নীল নীল চোখের দিকে তাকিয়ে বুকের ভেতর চাপ অনুভব করলো। এই নারীকে দেখলেই তার বুকে ব্যথা বেড়ে যায়। শুদ্ধ ঠোঁট কামড়ে বুকে চিনচিন ব্যথা হজম করে নিল। সকলের সামনে প্রিয়তার কানে কানে বলল, আমার তরফে সালামিটা নয় তো তুলে রাখলাম সুইটহার্ট। কোন এক রাতে একসাথে শুধিয়ে পুষিয়ে দিব বলে বাঁকা হাসলো শুদ্ধ, কিন্তু ব্যাকেলের মতো দাঁড়িয়ে রইল প্রিয়তা। শুদ্ধের কথায় আগামাতে কিছু বুঝতে পারেনি। উপস্থিত সকলে ঠোঁট চেপে হাসে। প্রণয় কোনো বাড়তি প্রতিক্রিয়া দেখালো না, নিজেই বেরিয়ে গেল। বাড়ির কর্তারা চলে গেল নামাজের উদ্দেশ্যে। সে তা প্রিয়তাকে ধাক্কা দিয়ে বলল, হাউ রোমান্টিক ভাবি। কিন্তু কিছু বলল না প্রিয়তা। সে তার হাত চেপে ধরে বলল, চলো ভাবি। কোথায়? ছাদে। কেন? বাইরে। এত সুন্দর করে সেজেছো, ছবি তুলবে না? ছবি? বাদ দাও, চুপচাপ চলো তো বলে প্রিয়তাকে টেনে নিয়ে গেল সে। কাল মাত্র এলার আর এখনই লাজিক কাল মাত্র এলাম আর এখনই লাগেজ করছো কেন? আবির্ভাব পেছন থেকে ছুটতে ছুটতে কথাগুলো বলল দেবী। আবির্ভাবের কোনো এক্সপ্রেশন দিল না, জাস্ট বলল, এই বাড়িতে থাকবো না তাই গোছাচ্ছি। অবাক হলো দেবী। কেন? এমনি। এমনি? এভাবে বললে কিভাবে? তুমি তো বললে আমরা বিয়েতে আমন্ত্রিত, এবারের মেয়েদের বিয়ে, মিটলে পরে যাব। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর এ বাড়িতে থাকতে পারবো না। কেন এমনি? কি এমনি এমনি করছো আবির্ভাব? হুট করে কোথায় যাব? আমার ফ্ল্যাটে। তুমি ভাবলে এভাবে চলে গেলে আন্টি মাইন্ড করবে না? আবির্ভাব লাগেজের চেন আটকে বলল, বায়না করো না দেবী, চলো আমার সাথে। দেবী আরো আকস্মিক বিস্ময় হলো। কেন? আবির্ভাব জবাব দিল না, নিজে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন পেছন ছুটলো দেবীও। ড্রয়িং রুমে পার করতেই ডাইনিং প্লেসে এসে দাঁড়ালো আবির্ভাব। অনুশ্রী বেগম উনার বৌমাদের সাথে কথা বলছে। তিনি আবির্ভাবকে খেয়াল করলেন না। আন্টি। আবির্ভাবের কণ্ঠে থমকালো অনুশ্রী বেগম। ঘুরে তাকালেন। আবির্ভাবকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বললেন, নাস্তা খেয়েছিস বাবা? আয় তোকে খেতে দিই। আবির্ভাব কিছু বলতে পারল না। অনুশ্রী বেগম আবির্ভাবের পাশে দেবীকে দেখে বললেন, তুমিও আছো আম্মু? আসো তোমাদের দুজনকে দেই বলে চলে যেতে নিলেন। তবে নড়ল না আবির্ভাব। মাথা নিচু করে জবাব দিল, আমি চলে যাচ্ছি আন্টি। আবির্ভাবের আকস্মিক কথায় থমকে গেল তারা। আমার খুব জরুরি কাজ পড়ে গেছে আন্টি, না হলে থাকতাম। অনুশ্রী বেগম কেমন করে তাকালো আবির্ভাবের দিকে। রোহমানকে ডাকলেন। রোহমান 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 ছুটে এলো। নিচু কণ্ঠে বলল, জীবর আম্মা, ওদের লাগেজগুলো নিয়ে ওদের ঘরে নিয়ে আসো। আচ্ছা আম্মা বলে আবির্ভাবের লাগেজ নিয়ে চলে গেল রোহমান। আবির্ভাব কিছু বলতে চাইলো, শুনলো না অনুশ্রী বেগম। দেবী মিটমিট করে হেসে আবির্ভাবের পাশে এসে দাঁড়ালো। ফিসফিসে বলল, বেশ হয়েছে। আবির্ভাব অসহায় মুখে তাকিয়ে রইল। সে সবাইকে কিভাবে বোঝাবে এখানে থাকলে বিরাট অঘটন ঘটে যাবে। ওই রমণী বেশিক্ষণ সামনে থাকলে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না সে। শ্বেতা ও প্রিয়তা হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কেটে একটু বেরিয়েছে রোদ। সোনালি রোদে মুখোমাখি হচ্ছে পরিবেশটা। শীতের বাড়ি বিশাল, ছাদে অজস্র কবুতরের সমারোহ। সে তার প্রিয়তা নিজের হাতে হাসি ঠাট্টা করতে করতে ছবি তুলছে। ভিন্ন ভিন্ন পোজে ছবি তুলতে তুলতে এতক্ষণে তারা মোটামুটি 1002 ছবি তুলে ফেলেছে। গ্যালারি ভরিয়ে ফেলেছে। ভাবি সানসিক্সড একটা ছবি তুলবো। প্রিয়তা শ্বেতাকেই সেই পোজে ছবি উঠে দাঁড়ালো। শ্বেতা কবুতরগুলোর দিকে তাকিয়ে একটা অন্যরকম আইডিয়া এনে শ্বেতার মাথায়। সে প্রিয়তাকে বলল, ভাবি চলো একটা সিনেমাটিক রিলস বানাই। এবার এই ছাদটা বিশাল বড়, আর রয়ার একটা ব্যাপার স্যাপারও রয়েছে। প্রিয়তা হেসে সম্মতি জানালো। সে তাই ইনস্টা ওপেন করে ভিডিও ক্লিপটে 2x দিয়ে বলল, আমি যখন কবুতরের ঝাঁকে দিকে দৌড়ে যাব তখন তুমি নিচ থেকে ওপরের দিকে ফোকাস করবে, ঠিক আছে? শ্বেতা দূরে গিয়ে দাঁড়ালো। 1 2 3 রেডি বলতে খয়েরি ওনার আঁচল উড়িয়ে কবুতর ঝাঁকের ওপরে ছুটল। দৌড়ের সাথে সাথে হালকা বাতাসে সে তার কোমর ছড়ানো চুলগুলোও নড়ছে। আর তার শ্বাসরুদ্ধকর সৌন্দর্য, চোখের হাসি, মুখের ভাব পুরুষালী হৃদযন্ত্রে যেন থমকে দিচ্ছে। বুকের ভেতরটা কেমন করে ব্যথা পাচ্ছে যেন। অসময় ছাদে চলে আসা যুবকের। শ্বেতা সিন শেষ করে পেছনে তাকাতে আচমকা বিদ্যুৎ ঝটকা খেলো যেন। অসহ্য যন্ত্রণায় বুক খামচে ধরলো। আশেপাশে কোথাও কেউ নেই, কেবল শ্বেতা থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে আবির্ভাব। এই মানুষটাকে দেখে শ্বেতার ভীষণ কান্না পায়। বুকের ভেতরটা কেমন চলে যায়। শ্বেতার চোখে পানি চলে এলো। এতগুলো দিন পর আবারও সেই মানুষটাকে
মানুষটার প্রতি তীব্র প্রতীক্ষার স্পর্শে দুনিয়া দুলে উঠল। সে তার এই মানুষটা যা করেছে, তারপর সে তার উচিত আবির্ভাবকে নিজের হাতে খুন করা। সে তার মৃত্যুর কামনা সহজ, কিন্তু এই মানুষটার অবিনষ্ট কামনা অসম্ভব। সে তার হাত মুচড়ে ধরল, কঠিন কিছু বাক্য শোনাতে চাইল, কিন্তু আফসোস, ওরকম রুক্ষ বাক্য তার কণ্ঠ দিয়ে বেরোলো না। দুর্বলতা নিয়ে নিভে যায় কণ্ঠ তার। প্লিজ সরুন আবির্ভাব, আমাকে যেতে দিন। আবির্ভাব সরল না, বরং আরো ধরলো তার হাত। সে তা বেশি চাপাচাপি করতে গেল। মাই লাভ। আবির্ভাবের কণ্ঠে উচ্চারিত একটি ছোট বাক্য একদম স্থির হয়ে গেল। সে তা এতক্ষণ ধরে আটকে রাখা নোনা পানির ঝড় এবার যেন কঠোর ছাপিয়ে উপচে পড়লো। সে তা নিজেকে একটু সামলে নেওয়ার পূর্বেই তার অবস্থা বদলে গেল। আচমকা অপ্রত্যাশিত কাণ্ডে হতভম্ব হলো। মুখ থেকে অস্ফুটভাবে বেরিয়ে এলো, আবির্ভাব। আবির্ভাব নামের পরোয়া করলো না। ছোট মখমলের শরীরটা যতটা শক্ত করে বুকের সাথে চেপে ধরলো, ততটা শক্ত করে মিশিয়ে নিল। অনেকগুলো মাস পর সে তার পুরোনায় ঠাঁই হলো। সেই চেনা নীড়ে, সেই উষ্ণ বুকে, সেই বুকে যাই ঠাঁই পাওয়ার তাড়না তাকে তাড়িয়ে বেড়াচ্ছে মিনিটে, প্রতি সেকেন্ডে। নিজের কাণ্ডে নিজেকেই যেন অবাক হচ্ছে, তবুও লুকিয়ে যাচ্ছে, চুরি করে বলল। আর সে তা কোনোদিনও অন্যর জিনিসে ভাগ বসাতে চায় না। তাই আবারও ছটফট করে উঠলো আবির্ভাবের বন্ধন থেকে মুক্ত হতে। কিন্তু আবির্ভাব ছাড়লো না তাকে। সে তা ছটফট করতে করতে নিজেকে ছাড়ানোর চেষ্টাই করতে শক্ত করে কেঁদে উঠল। দুজনের কারো মুখে কোনো কথা নেই, শুধু কান্নার শব্দ। কেবল নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে দুজন। প্রিয়তা ফোনে কথা বলা শেষ করে সে তার কাছে এসে বলল, সরি ননদিনী। তখন আসলে বলতে উক্ত ঘটনার দৃশ্যে স্তব্ধ হয়ে যায় প্রিয়তা। তদুমধ্যে ফোন আসায় তখন অন্যদিকে চলে গিয়েছিল, কিন্তু এসে প্রিয়তার দৃষ্টি নামিয়ে নিল। কিছু না বলে ছাদের অন্য পাশে যেতে অনমনে বীরবরে আড়ালো। নিষিদ্ধ আসক্তি, নিষিদ্ধ মায়া, নিষিদ্ধ টান, নিষিদ্ধ প্রেমের তীব্রতা। বোধহয় স্বীকারকৃত প্রেমের তীব্রতা কয়েক গুণ বৃদ্ধি। নিষিদ্ধ প্রেম বুকের ভেতর বিষ রোপণ করে। কিছুক্ষণ কান্না করে আবির্ভাব ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল সে তা। আবির্ভাবের দিকে আর এক মুহূর্ত না তাকিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে ছাদ থেকে নেমে গেল। আবির্ভাবের কলিজা ঠান্ডা হয়নি একটু, বরং প্রতীক্ষিত নারীর পরশে আরো জ্বলে উঠেছে। মন চাইছে তাকে ছোঁয়া বারণ, আর তাকে ছুঁতে না পারলে আত্মার মরণ। জীবন বোধ হয় তার জন্য নয়। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। শেষ বিকালের অন্তিম রাঙা কমল লতা আভা ছড়িয়ে পড়ছে প্রকৃতি জুড়ে, প্রতিফলন হচ্ছে চারপাশটায়। সূর্য হেলে পড়েছে পশ্চিমে অনেক আগেই। সেই অপরূপ সুন্দর যে মনোমুগ্ধমণি হয়ে বসে আছে এক সুন্দরী যুবতী বারান্দার উত্তরের দিকে, যার সর্বঙ্গরূপে ঝলসে যাচ্ছে গায়ে হলুদ রঙের গোলাপি প্রিন্টের পাকিস্তানি থ্রি পিস। অতিরিক্ত লম্বা চুলগুলো কেটে পুনরায় হাঁটু অবধি করে রেখেছে। মুখে হালকা মেকআপ, হাত ভর্তি হালকা গোলাপি রঙের রেশমি চুড়ি। ব্যাস এইটুকুতেই রাজকুমারী। প্রিয়তা সুন্দরভাবে সেজে বসে আছে, দোলনায় দোল খাচ্ছে। হাতের বৃদ্ধাঙ্গুল দ্বারা ক্রমাগত ফোনে স্ক্রিন ঠেলে যাচ্ছে। গত 16 দিন আগের ভয়াবহ কাণ্ড ঘটে যায় কানাডার ফরেস্ট হ্যাভেন উপত্যকায়। মিশন ASR করতে গিয়ে প্রাণ হারিয়েছে 300-এরও বেশি কানাডিয়ান সেনা। প্রাণ হারিয়েছে দেশের গৌরব বিশিষ্ট ক্রাইম ব্রাঞ্চ অফিসার অভিনাশ শর্মা। সেই বরফা ঢাকা উপত্যকা রাতের আধারে চলে যায় গণহত্যার সন্ত্রাসী মিশন চালালেও ধরা যায়নি ASR সহ তার টিমের মেম্বারদের। সবকিছু কঠিন পর্যবেক্ষণে রেখে শেষ পর্যন্ত কি থেকে কি হয়ে গেল তার কিছুই বোঝা যায়নি। জানা যায় মিশনে যাওয়ার পূর্বে অফিসার অভিনাশ ASR এর পরিচয় সম্পর্কে বড় কোনো তথ্য পেয়েছিল, যার নৈপথ্য তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে ASR। আরও জানা যায় ASR কোনো ইউরোপিয়ান নয়, তিনি একজন খাঁটি রাশিয়ান। এই ফ্রান্সের হ্যাভেন উপত্যকায় অনেক কিছুই ক্যাপচার করার মাধ্যমেই নিশ্চিত হয়েছিল সরকার। তাই এখন বর্তমান সরকার অনুমান করে ASR বর্তমানে হয়তো এশিয়ার কোনো কান্ট্রি, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, শ্রীলঙ্কা সহ আরও কিছু কান্ট্রিতে থাকতে পারে। তাই এখন গোটা বিশ্বের নজর এশিয়া উপমহাদেশে। তন্ময় কলিং। লেখাটি উঠতেই ভাইব্রেট মোডে প্রিয়তা ফোনটি কানে নিতেই ভোভাবে কেঁপে উঠল। লেখার ওপরে মনোযোগ দিতেই প্রিয়তা
এই বাড়িতে বসে ফোন করছে দেখে মুখ বিকৃত করলো। ফোনটা রিসিভ করে কানে ধরলো। পাশ থেকে তন্ময়ের অস্পষ্ট ভাঙা ভাঙা কণ্ঠ ভেসে এলো, প্রিয় আপু নিচে আসো, বড় আব্বুরা তোমাকে ডাকছে। কি? প্রিয়তা কথাগুলো সঠিকভাবে বুঝলো না। তন্ময় হয়তো গাল লোড করে কথা বলছে। তন্ময় মুখে পিঠা নিয়ে চিবোতে চিবোতে, বড় আম্মুরা তোমাকে নিচে ডেকেছে। প্রিয়তা এবার চরম বিরক্ত হলো, বলল, দেখ ভাই, ঈদের দিন শুধু শুধু মার খাস না, যা বলবি সাফ সাফ বল। তন্ময় তবুও পিঠা চিবোতে চিবোতেই পানি গিলে নিল। বড় একটা ঢেকুর তুলে বলল, আরে আপু, বড় আম্মুরা তোমাকে নিচে ডাকছে, কি যেন দরকার, নিচে আসো। তন্ময়ের কথা অটোমেটিক ভুরু কুচকে গেল প্রিয়তার। কি ব্যাপার? ভাইকে ঝাড়ি মেরে বলল, তুই কোন দেশের জমিদার, হ্যাঁ, যে নিজে এসে কথাটি বলতে পারছিস না, ফোন করে বলছিস? এত সুখ কই পাস? শিকদার বাড়ি ড্রয়িং রুম বেশ গম্ভীর, কারো মুখে কোনো কথা নেই। উপস্থিত সকলেই রয়েছে এখন, বাড়ির ছোট থেকে বড় সকল সদস্য। উপস্থিত নেই শুধু দুজন। ড্রয়িং রুমে ডাবল সিটের সোফায় থমথমকে বসে আছে সাদমান শিকদার, খলিল শিকদার, সাজিদ শিকদার, সোহেব শিকদার। তাদের সামনে ডাবল সোফায় চুপচাপ বসে আছে প্রীতম, প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র, তন্ময়। সকলের লক্ষ্মী ছানা হয়ে বসে আছে, কেউ কোনো টু শব্দটিও করছে না মুখ দিয়ে। প্রীতম পাশে সিঙ্গেল সোফায় বসে, অপরদিকে মেহজাবিন চৌধুরী, উনার পাশে উনার স্বামী ফারহান চৌধুরী। ড্রয়িং রুমে একদিকে থমথম মুখে বসে আছে অনুশ্রী, তনুশ্রী, অনন্যা বেগম, অর্থী বেগম সহ তাদের পাশে আছে পরিণীতা, প্রেরণা, উষা, ইনায়া, থিরাথরি দেবী। সকলেই যেন কারো প্রত্যাশায় অপেক্ষারত। প্রিয়তা নিচে এসে সকলকে একসাথে দেখে এক জায়গায় দেখে খানিকটা আশ্চর্য হলো, তবে সবচেয়ে বেশি আশ্চর্য হলো ফুফাকে দেখে। প্রিয়তা আসতেই সকলে যেন আরো অপার প্রস্তুত হলো নিজেদের সিদ্ধান্ত অনড় হতে। প্রিয়তাকে দেখে হাসি মুখে তাকালো মেহজাবিন চৌধুরী। তিনি প্রসন্ন হেসে প্রিয়তাকে হাতের কাছে টেনে থুতনিতে হাত রেখে বলল, মাশাআল্লাহ। আচমকা এহেন কাণ্ডে অবাক হলো প্রিয়তা। প্রিয়তা আবার অবাক করে অনুশ্রী বেগম নিজের হাতে লাল ওড়না এনে প্রিয়তার মাথায় পরিয়ে দিলেন। আচমকা মেহজাবিন চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আংটি পরানোর সময় মেয়ের মাথায় লাল কাপড় থাকতে হয় আপা? জানি ভাবি। প্রিয়তা তো হতবাক, সে চমকে তাকালো অনুশ্রী বেগমের দিকে। সাজিদ শিকদার নিজের সিদ্ধান্ত স্থায়ী থেকে প্রিয়তার পাশে বসলেন। প্রিয়তার মাথায় হাত রেখে বললেন, আমার মেয়ে আব্বুর কাছে কিছু চেয়েছে, আর আব্বু সেটা দেয়নি, তা কি কখনো হয় মা? কথার কথা আগামাতা কিছু বুঝলো না প্রিয়তা, অবুঝ চোখে তাকালো। সাজিদ শিকদার আর কিছু বললেন না, মেহজাবিন চৌধুরীকে ইশারা করলেন। মেহজাবিন চৌধুরী হাত বাড়িয়ে দিলেন স্বামীর দিকে। ফারহান চৌধুরী হাসিমুখী স্ত্রীর দিকে একটা ছোট নীল রঙের বক্স এগিয়ে দিল। উপস্থিত সকলে যেন নীরব দর্শক। অনুশ্রী বেগম কেবল প্রিয়তার হাতটা টেনে নিতে যাবে, আস্তে প্রিয়তা বা হাতের অনিমাকা আঙ্গুল খুলে নিল প্রণয়ের নীরব ভালোবাসার চিহ্ন, সেই পিঙ্ক ডায়মন্ড রিংটা, যেটা হারিয়ে গেলে পাগল হয়ে যাচ্ছিল প্রিয়তা। তবে সে তার কাছে খুঁজে পেয়েছিল। রিংটা খুঁজে নিতে চোখের পানি চলে আসে প্রিয়তার, আর্তনাদ করে বাধা দিয়ে নিল। এবার তার হাতটা টেনে নিয়ে ধরল মেহজাবিন চৌধুরী। চোখের পলকে হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল ছোট্ট একটা ডায়মন্ডের রিং। মেহজাবিন চৌধুরী প্রিয়তার হাতে চুমু দিয়ে বললেন, জানিস না মা, এটা আমার কতদিনের স্বপ্ন, তুই জানিস না আমি কত বছর এই দিনের অপেক্ষা করেছি। প্রিয়তা তাজ্জব বনে রইল। মেহজাবিন চৌধুরী চোখে সুখের অশ্রু। এতক্ষণে সব বুঝতে পারলো প্রিয়তা, কিন্তু এসব যেন তার বিশ্বাস হচ্ছে না। এতক্ষণে সব বুঝতে পেরে অবাক হচ্ছে। অনন্যা বেগম চোখ মুছে সবার হাতে হাতে মিষ্টির প্লেট তুলে দিল। সকলেই হাসছে, কিন্তু এই হাসি যেন কারো সুখের নয়। এই হাসির আড়ালে লুকিয়ে আছে পাহাড় সম সমবেদনা। প্রিয়তা হাতে জল চলে হীরের আংটিটা দেখে কলিজা মুচড়ে ওঠে। অনুশ্রী বেগম অজানা আতঙ্ক মাতৃহৃদয় কেঁপে ওঠে। মন বলে, আমার ছেলেটা বাঁচবে কিভাবে? আল্লাহ আমার ছেলেটার সহায় হও। প্রিয়তা ঘোর কাটছে না। আব্বু আমার বিয়ে ঠিক করেছে, তাও শুদ্ধ ভাইয়ের সাথে। শুদ্ধ ভাই? রাগে দুঃখে প্রিয়তার কান্না পেয়ে গেল, চোখ চিকচিক করে ওঠে। পানিতে প্রণয়ের প্রতি আকাশসম অভিমানের সীসা যেন ছড়িয়ে দিল প্রিয়তা। সে চোখ মুছে সবাইকে মানা করে দিতে উদ্যত হলো। আব্বু আমি বলতে থমকে গেল প্রিয়তা, কিছু ভেবে। মানা করতে গিয়েও যেন চুপ হয়ে যায়। সাদমান শিকার হয়তো এটারই অপেক্ষা করছিলেন। প্রিয়তা যদি এবার মানা করে দেয়, তবে বাকিটা উনি সামলে নেবেন। এই বিয়েটা যে কোনোভাবেই হোক বানচাল করে দেবেন। প্রিয়তা থেমে যেতে উত্তেজিত হয়ে পড়ে সাদমান শিকদার, কিছু বলবি মা?
আমায় নির্ভয়ে বল। সকলে একত্রে তাকায় প্রিয়তার দিকে, কিন্তু কিছু বলে না প্রিয়তা। মাথা নুয়ে নেয়। সাজিদ শিকদার আদরে কণ্ঠে বলে, বল মা, কিছু বলবি? কোনো সমস্যা? নিরাশ হয় সাদমান শিকদার। সাজিদ শিকদার হেসে ওঠে। মেয়ে যাবি? প্রিয়তা দুপাশে মাথা নোড়ায় দেখে। সাজিদ শিকদারের হাসি দেখে মেহজাবিন চৌধুরী বলল, তাহলে আপা প্রেরণার বিয়ের পর সামনের মাসে একটা দিন ঠিক করি, সেই দিনই না হয়? ওর বিয়ের 1 সপ্তাহের মধ্যেই হবে। আচমকা এহেন কথা আশ্চর্য বনে যায়। একত্রে সবাই তাকায় প্রীতমের দিকে। প্রীতম এতক্ষণ নীরব ছিল, নীরবে দেখছে সব। এবার মুখ খুলে বলল, ওর বিয়ে প্রেরণার সাথেই হবে, একসাথে এক আসরে। প্রীতমের তাড়াহুড়োয় ভুরু কুচকালো সাদমান শিকদার। কঠিন কণ্ঠে বলল, কেন এত তাড়াহুড়া? তাড়াহুড়ার কি আছে? প্রেরণার বিয়ে আগে হোক, তারপর না হয় ধীরে সুস্থে। সাজিদ শিকদার সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ তাই তো বাবা, এত তাড়াহুড়ার কি আছে? প্রীতম কোনো প্রতিক্রিয়া দেখায় না, কঠোর কণ্ঠে বলে, কারণ আমি চাই আমার বোনের বিয়ে 1 সপ্তাহের মধ্যেই হোক, তাই প্রেরণার সাথেই হবে। এখানে আপনাদের কোনো আপত্তি আছে? মেহজাবিন চৌধুরী সম্মতি জানিয়ে বলল, না বাবা, আমার কোনো আপত্তি নেই। আসলেই তো শুভ কাছে ফেলে রাখে লাভ কি? সাজিদ শিকদারও মানা করলেন না, তবে সাদমান শিকদার একটু ক্ষেপে গেলেন। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো প্রীতম। প্রীতম কেবল বিদ্রুপ কিছু বলে না। ফারহান চৌধুরী, তাহলে তো বেশি সময় নেই, প্রেরণার বিয়ে তো আর মাত্র 4 দিন বাকি। কাল থেকে তো শপিং শুরু করার কথা, তাহলে কাল থেকে প্রিয়তার শুদ্ধের জন্য শপিং শুরু করে দিব? মেহজাবিন চৌধুরী মাথা দোলায়। সকলে উচ্ছ্বসিত হওয়ার চেষ্টা করে, কিন্তু মনে মনে ফটফটিয়ে উঠল প্রিয়তা অশান্ত চোখে। আশেপাশে তাকালো। এই গোপস শুনতে সে ইন্টারেস্ট নয়। মেহজাবিন চৌধুরী সবার মুখে মিষ্টি তুলে দিয়ে খুশি হয়ে বলেন, তাহলে কথা ফাইনাল, 15 তারিখ বিয়ে। তন্ময় আর অরণ্য দুজনই চেপে বসলো একে অপরের দিকে। অরণ্য একটা গোলাপ জামুন মুখে ঢুকিয়ে বলল, বুঝতে পারছিস তো পার্টনার, বাড়িতে পরীদের মেলা বসতে চলেছে। অর্ধেক তোর, অর্ধেক আমার। আরে ছোটগুলো তোর, বড়গুলো আমার। ওকে, ডিল ফাইনাল। তাহলে প্রত্যেকটা অ্যাকশন একদম আলাদা আলাদা আউটফিট লাগবে। কাল আমরা বেছে বেছে শপিং করব। সমুদ্রে এসব আজব কথাবার্তা শুনে দাঁত খিঁচে নিল। তোরা কি আশেপাশে মেয়ে ছাড়া কিছু দেখতে পাস না? অরণ্য ভুরু কুচকে বলল, তো ছেলে দেখবো নাকি? তন্ময় বাঁকা এসে বলল, আমাদের ছেলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সমুদ্র ওদের দুজনের কান টেনে ধরলো। তোদের কপালে সেজ ভাবির আপডেট ভার্সন জুটবে দেখিস। শিকদার বাড়ির বড়রা সকলে সকলে কথাবার্তা বলছে, ফাইনাল করছে সব। সাজিদ শিকদার আর মেহজাবিন চৌধুরীর ঠোঁটে অদ্ভুত এক প্রশান্তির হাসি। সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, প্রিয়তা অস্থির নয়নে জুড়ে এখনো কাউকে খুঁজছে অনবরত। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই হঠাৎই সিঁড়ির পানে তাকালো প্রিয়তার। সাথে সাথেই দুই একটা হার্টবিট মিস করলো বেচারি। হাতে হেলমেট নিয়ে সিঁড়ি ভেঙে আসছে 4 পুরুষ। 4 জনই সেম আউটফিট, স্কিন টাইট ব্ল্যাক টি শার্ট, সাথে স্কিন টাইট ব্যাক লেদার জ্যাকেট, হাতে কবজি কালো রুমাল বাঁধা। প্রিয়তার চোখ ফেরাতে পারলো না দ্বিতীয় পুরুষটাকে দেখে, তবে সেই নিষ্ঠুর পুরুষটা একবারের জন্য দেখলো না প্রিয়তাকে। প্রণয়, শুদ্ধ, সাদাফ এবং আবির্ভাব নিচে এসে বাইকে একসাথে নামলো। অবাক হলো খানিকটা প্রিয়তা, তবে বেশি না ভেবে বেরিয়ে যেতে নিলেই শুদ্ধকে ডেকে উঠলো মেহজাবিন চৌধুরী, কোথাও যাচ্ছ মাই সন? মায়ের কথায় থমকে গেল শুদ্ধ। পেছনে ঘুরে উত্তর দিল, বাইক রাইড আছে মম। যাচ্ছ যাও, কিন্তু সাবধানে। ঠিক আছে মম। বাইরে আবার যেতে ধরো না। শুদ্ধ, আমাকে ডেকে উঠলো মেহজাবিন চৌধুরী। দাঁড়াও। আবারও দাঁড়িয়ে পড়লো শুদ্ধ। মেহজাবিন চৌধুরী হাতের ইশারায় ডাকলেন কাছে, এদিকে আসো, ওদের দেরি হচ্ছে। তবে এতে প্রণয় সাধব বা আবির্ভাবকেও বিরক্ত প্রকাশ করলো না। শুদ্ধ ঘুরে এবার সরাসরি মেয়ের দিকে তাকালো। এখানে মেয়ে না, মা হতো হয়তো বা। সাথে সাথে শুদ্ধর হার্ট বিট বন্ধ হয়ে গেল। কণ্ঠনালী এসে থমকালো, দাঁড়ালো নিঃশ্বাস, চোখের পলক ফেলতেও যেন ভুলে গেল। বাড়ি ভর্তি মানুষ সবার সামনে বোকা হয়ে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। সকলে ঠোঁট চেপে হাসছে। মেহজাবিন চৌধুরী সে তাকে ইশারা করলেন। সাথে এগিয়ে সে ভাইয়ের হাত ধরে নিয়ে গেল প্রিয়তার কাছে। মেহজাবিন চৌধুরী প্রণয়, সাদাব, আবির্ভাবকেও ডাকলেন। ওরাও গেল। অনুশ্রী বেগম সবার হাতে মিষ্টির প্লেট তুলে দিল। প্রণয় এবার মিষ্টির প্লেটের দিকে তাকিয়ে আরেকবার প্রশ্ন ছিল অনুশ্রী বেগমের দিকে, কিন্তু ছেলের চোখে অনুশ্রী বেগম তাকাতে পারলেন না। শুদ্ধজন এবার ঘোরের মধ্যে আছে। সেটা তাকে গিয়ে প্রিয়তার পাশে বসিয়ে দিল। বলতেই
লাগলো মানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। প্রণয় এবার শুধু শান্ত চোখে তাকালো দুজনের দিকে। মেহজাবিন চৌধুরী হঠাৎ করে বলেন, 4 দিন পর তোর বিয়ে। শুদ্ধ মেহজাবিন চৌধুরী কণ্ঠ শুনতেই যেন স্তব্ধ হয়ে গেল শুদ্ধ। শুধুমাত্র একটা কথা, আশপাশ ছড়িয়ে পড়লো পিনপত নীরবতা। প্রিয়তার সাথে সাথে ফট করে চোখ তুলে তাকালো প্রণয়ের দিকে, তবে প্রণয়ের ভাবনা অনুযায়ী কোনো রিয়াকশন দেখলো না প্রণয়ের মধ্যে। প্রিয়তা ভীষণ স্বাভাবিকভাবেই মিষ্টির এক টুকরো ভেঙে মুখে দিল, প্লেটের নিচে টেবিলে রেখে। সরি গাইস, বেশি খেতে পারবো না, ডায়েটে আছি। কয়েক জোড়া ব্যর্থ করুণ দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়ের দিকে। সকলেই হয়তো প্রণয়ের চোখে ব্যথা দেখতে চাইলো, কিন্তু মহা আশ্চর্যজনকভাবে কেউ তা দেখতে পেল না। শুধু হঠাৎ করে কেমন লজ্জা লাগতে শুরু করলো। শুদ্ধ তীব্র চোখে প্রিয়তার দিকে তাকিয়ে, কিন্তু প্রিয়তার কানের কাছে ঠোঁট নিয়ে মৃদু আওয়াজ করে ডাকলো, সুইটহার্ট। আচমকা চমকে গেল প্রিয়তা। শুদ্ধ সকলকে উপেক্ষা করে স্বর্ণপণে চেপে ধরলো প্রিয়তার কোমল হাতের গোছা। প্রিয়তা হতভম্ব। শুদ্ধ পুনরায় প্রিয়তার কাছে কানের কাছে ফিসফিস করে বলল, মাত্র 4 দিন সুইটহার্ট, এরপর পাক্কা তোমার সালামি দিয়ে দিব। চোখ বন্ধ করলো প্রণয়, হাত মুষ্টিবদ্ধ করে চুপ করে বেরিয়ে গেল বাড়ি থেকে। প্রণয় এভাবে চলে যেতে ভয়ে কেঁপে উঠল আবির্ভাব। শুদ্ধকে টেনে তুলে বাড়ি থেকে বেরিয়ে গেল।